অফিস থেকে ফিরে বাড়ির ভেতর প্রবেশ করতেই বাবা বাবা বলে ডাকতে ডাকতে দৌড়ে এগিয়ে যায় আকাশ রাহার ছেলে ধ্রুব। আকাশ নিচু হয়ে ছেলেকে কোলে তুলে নিয়ে গালে চুমু খায়, বাবার গলা জড়িয়ে ধরে এক নাগারে ডাকতে থাকে বাবা বাবা বলে। হ্যাঁ, বাবা বলেছো। এসেছো? হুম, এসেছি। ধ্রুব বাবার মুখের দিক থেকে চোখ সরিয়ে বাবার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। আকাশ ছেলের মাথায় চুমু খেয়ে ভেতরের দিকে আগায়, ধ্রুবকে সোফায় বসায় সন্ধ্যার পাশে। তারপর দুজনের হাতে দুটো চকলেট দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে উকি দেয়, তারপর নিজের রুমের দিকে এগিয়ে যায়। একটু পরে লেবুর ঠান্ডা শরবত নিয়ে রুমে আসে রাহা। শরবত নিয়ে দাঁড়ায় আকাশের সামনে। আকাশ এক হাতে শরবত নিয়ে অন্য হাতে রাহাকে নিজের সাথে মিশিয়ে নেয়। শরবত রাহাকে দু ঢোক খাইয়ে তারপর নিজে খায়। খালি গ্লাস টেবিলের উপর রেখে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে। রোজকার মতন সারা মুখে চুমু খায়। যাও ফ্রেশ হয়ে আসো। আমার পাওনা। রাহা হাতের ইশারায় নিচে হতে বলে। আকাশ নিচে হতেই রাহা আকাশের গালে কপালে ঠোঁটে চুমু খায়। আকাশ রাহার ঠোঁটে শক্ত একটা চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। রাহা আকাশের গলার টাই খুলে শার্টের বোতাম খুলে শার্ট খুলে দেয়। আকাশ উন্মুক্ত বুকে আবারও আগলে নেয় রাহাকে। রাহাও চুপ করে রইল। এখন আর রাহা আগের মতো ঝামেলা করে না, মাঝে মধ্যে একটু একটু ভুল করে ফেলে। ইনম্যাচিওর মেয়েটা ম্যাচিওর হয়ে গেছে, বুঝতে শিখে গেছে অনেক কিছু। স্বামী সন্তানের খেয়াল রাখে, বড় জায়ের সাথে মিলে সংসারের কাজ করে। দুই শাশুড়ি সংসারের কাজ থেকে অবসর নিয়েছে। মূলত রাহা আর মিলা তাদের দুজনকে অবসরে পাঠিয়ে দিয়েছে। তারা এখন নাতি নাতনি নিয়ে সময় পার করে। আকাশ এখন আর আগের অবুঝ ঝামেলা রানীকে দেখতে পায় না। ঝামেলা রানী এখন শান্ত হয়ে গেছে। আকাশ রাহাকে ছেড়ে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা রুম থেকে খালি গ্লাসটা নিয়ে বেরিয়ে যায়। কেটে গেছে 4টা বছর। রাহা আকাশের ছেলে ধ্রুবর বয়স 2 বছর। বাবার মতোই শান্তশিষ্ট হয়েছে ধ্রুব। রাত 8টার মধ্যে বাড়ি ফিরে আসে সবাই। অসীম এখন মাস্টার্সের স্টুডেন্ট, কয়েক মাস পর পরীক্ষা। বয়স 26 বছর। এখন আর আগের মতো হ্যাংলা পাতলা নেই, আকাশের মতো সুঠাম দেহের অধিকারী হয়েছে। এখন পরিপূর্ণ বয়স্ক একজন যুবক, দেখতেও প্রায় আকাশের মতোই হয়েছে। গায়ের রং আকাশের চেয়ে একটু চাপা, তবে ফর্সাই। আগের থেকে দুষ্টামি একটু কমেছে, তবে পুরোপুরি না। এখনও বাবার সাথে ফাজলামো করে, দুই ভাইয়ের পেছনে লাগে। রাহার আর মিলার সাথে খুনসুটিতে মেতে ওঠে। তবে রাহার পরিবর্তন অসীমের জন্য একটু কষ্টদায়ক হয়ে গেছে। এখন আর রাহার সাথে মিলে অকাজ করতে পারে না। এই বিষয়টা অসীমের জন্য অনেক কষ্টের বেদনার। ও মানতেই পারে না রাহা আর ঝামেলা করে না। ঝামেলা রানী এখন ঝামেলা থেকে দূরে থাকে। ঝামেলা না করলেও অসীম এখনও ঝামেলা রানী বলেই ডাকে। এই নাম কোনো দিন পরিবর্তন হবে না। সবাই রোজকার মতন সোফায় বসে গল্প জুড়ে বসেছে। অসীম বড় দুই ভাইয়ের মধ্যে বসে আছে। অন্য পাশে আমজাদ শেখ আর আজলান শেখ বসে আছেন। আরেক পাশের সোফায় রাহা, মিলা, অনন্যা শেখ আর সাইমা শেখ বসে আছেন। সন্ধ্যা দুই দাদার মাঝখানে বসে আছে আর ধ্রুব আকাশের কোলে। সন্ধ্যা এখন 7 বছরের হয়েছে। অসীমের ডুপ্লিকেট বলা চলে সন্ধ্যাকে। ভাতিজিকে নিজের মতোই বানিয়ে নিয়েছে এই কয়েক বছরে। অসীম সন্ধ্যার দিকে তাকায়, তারপর মধুর সুরে ডাকে, আম্মা। সন্ধ্যা তাকায় ছোট্ট চাচ্চুর আম্মা। দিকে। অসীম বাবার ডাকে, ও আম্মা। কি? মধুর সুরে আবার ডাকে, ও আম্মা। বলো, আম্মা গো। কি হয়েছে? আম্মা। সন্ধ্যা রাগ দেখিয়ে বলে, ডাকছো কেন এভাবে? কি হয়েছে বলবে তো নাকি? আম্মা গো। ধ্যাৎ, ও আমার আম্মা। সবাই তাকিয়ে আছে অসীমের দিকে। এই ছেলে এত বড় হয়ে গেল কিন্তু এখনো ভালো হলো না। মেয়েটাকে শুধু শুধু রাগাচ্ছে। কে বলবে এই ছেলের বয়স 26-এ এসে ঠেকেছে। অসীম দুই হাত দুদিকে মেলে আবার ডাকে। আম্মা। সন্ধ্যা দাদার কাছ থেকে উঠে দৌড়ে এসে অসীমের গলা জড়িয়ে ধরে। অসীম নিজেও দুই হাতে ঝাপটে ধরে। আম্মা গো, আজ সারাদিন তুমি আমাকে একটু আদর করোনি। তুমি তো সারাদিন বাড়িতেই ছিলে না। তাও ঠিক, এখন একটু আদর করে দাও। সন্ধ্যা অসীমের দুই গালে কপালে হামি দেয়। অসীমও দেয়।
আমজাদ শেখ গলা খাকারি দিয়ে বলেন। একটা মেয়ে আছে, দেখতে শুনতে নাকি বেশ ভালোই। সকলেই অসীম আর সন্ধ্যার দিকে থেকে চোখ সরিয়ে আমজাদ শেখের দিকে তাকায়। বাবার কথা শুনে কপাল ভ্রু কুচকায় অসীম। বাকি সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাকি কথা শোনার জন্য। আমজাদ শেখ আবার বলেন। তোমরা যদি রাজি থাকো তাহলে 2-3 দিনের মধ্যে মেয়ে দেখতে যেতে চাই। অসীম বলে। কার জন্য মেয়ে দেখতে যাবে? সকলেই এবার অসীমের দিকে তাকায়। আমজাদ শেখ বলেন। নিশ্চয়ই, যে এখনো বিয়ে করেনি তার জন্যই। সেটাই তো জানতে চাইছি, বিয়ে করেনি আর কার জন্য মেয়ে দেখতে যেতে চাচ্ছ? আহাম্মক, তুই ছাড়া এই বাড়িতে বিয়ে করতে কে বাকি আছে? ধ্রুব বাদ আছে এখনো? সকলেই চোখ বড় বড় করে তাকায়। আমজাদ শেখ রেগে সোফার কুশন তুলে ছুঁড়ে মেরে বলে। হতচ্ছাড়া, ধ্রুবর বিয়ের বয়স হয়েছে? তুমি তো বয়সের কথা কিছু বলনি, শুধু বলেছ আমি ছাড়া আর কেউ বিয়ে করতে বাকি আছে কি না। আমি ছাড়া ধ্রুবই তো বিয়ে করতে বাকি আছে এখনো। আমজাদ শেখ হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারলেন না। এই বদছেলে বিয়ের কথা বললেই এড়িয়ে যায়, কিছু জিজ্ঞেস করলে বলেও না। তার এক কথা, আমি এখন বিয়ে করব না, বিয়ে করতে দেরি আছে আরও। কেউ বুঝতে পারে না বিয়ে করতে কিসের আপত্তি, বয়স তো কম হয়নি। পড়াশোনার পাশাপাশি বাবা চাচার সাথে নিজেদের ব্যবসায় হাল ধরছে। জব করবে না, তাই অনার্স শেষ করার আগেই ব্যবসায় জড়িয়েছে নিজেকে। সব দিক থেকে সব কিছু ঠিক আছে, তাহলে বিয়ে করতে আপত্তি কিসের এত? আমজাদ শেখ কাট গলায় বললেন। আমরা আগামী পরশু মেয়ে দেখতে যাচ্ছি, পছন্দ হলে আকদ সম্পন্ন করে আসব। জীবনও না, আমি বিয়ে করব না বলেছি তো। বিয়ে করতে কি সমস্যা তোর? অনেক সমস্যা, মাস্টার শেষ করি তারপর দেখা যাবে। কি দেখবি? মেয়ে বিয়ে। আমরা আগামীকালই যাব। যাও, মানা করেছি আমি। তোমাদের চার বাপ বেটার মধ্যে যে যার পছন্দ হবে সে বিয়ে করে নিয়ে আসবে, আমার কোনো আপত্তি নেই। বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে সকলে। আমজাদ শেখ সোফা ছেড়ে উঠে এসে অসীমের পিঠে ধুমধাম লাগিয়ে দেয় দুটো। বদছেলে বলে কি। মারছো কেন? কি বললি তুই? শুনতে পাওনি? সেজন্য তো মেরেছি। ভুল কিছু বলেছি আমি? আমি বিয়ে করতে চাইছি না, কিন্তু তোমরা জোর করে বিয়ে করাবে। আমাকে বিয়ে না করিয়ে তার চেয়ে ভালো হয় তোমরা নিজেরাই বিয়ে করে নাও। ক্যাট বদছেলে বলে কি। এবার দুই ভাই দুই পাশ থেকে চেপে ধরে অসীমকে। এরকম কেন করছো তোমরা? আমাদের বউদের সতীন নিয়ে আসতে বলছিস কেন তুই? যাতে তোমাদের বউদের কাজ করতে কষ্ট কম হয়। তোকে বলেছে ওদের কাজ করতে কষ্ট হয়? আমি বলেছি আমার বউ লাগবে, যখন লাগবে তখন আমি নিজে থেকেই বলবো। তোমাদের এত টেনশন করতে হবে না, তোমাদের বউ লাগলে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। অনন্যা শেখ সোফা ছেড়ে উঠে এসে অসীমের চুল ধরে পিঠে বসায় একটা। কি সমস্যা যে পাচ্ছ, মেরেই যাচ্ছ। এত লাগাম ছাড়া কেন তুই? তোমরাই লাগাম ছাড়া হতে বাধ্য করেছ। বলছি বিয়ে করবো না এখন, কিন্তু তোমরা জোর করে বিয়ে করাবে। যখন বিয়ে করতে ইচ্ছা হবে তখন নিজে থেকেই বলবো। আমজাদ শেখ সোফার দিকে এগিয়ে বলেন। যখন তোর বিয়ে করতে ইচ্ছে হবে তখন আমি নিজেই তোর বিয়ে করাবো না। সমস্যা নেই, আমি নিজের দায়িত্বে বউ নিয়ে এসে সারপ্রাইজ দিয়ে দিব তোমাদের। মিলা রাহা ফিক করে হেসে ওঠে অসীমের কথায়। অসীম নিজেও মুচকি হাসে। সমুদ্র অসীমের কাঁধের উপর হাত রেখে ফিসফিস করে বলে। তুই বিয়ে কেন করতে চাইছিস না? কোনো পছন্দের মেয়ে আছে থাকলে বল। অসীমও আস্তে আস্তে বলে। সেরকম কিছুই না ভাইয়া, পরীক্ষার বেশি দেরি নেই। এখন বিয়ে নিয়ে ঝামেলায় জড়ালে পরীক্ষায় মনোযোগী হতে পারবো না। আর এমনিতেও আমি তোমাদের দুজনের মতেই ভালো স্টুডেন্টে না, তাই আমি আমার ফোকাস পুরো পরীক্ষায় দিতে চাই। বিয়ে তো 6 মাস 1 বছর পরও করা যাবে, তাই না? তোর কথাতেও যুক্তি আছে। মিলা সোফা ছেড়ে উঠে বলে। রাত অনেক হয়েছে, খেতে আসো সবাই। খাবার বারো আসছি। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। আকাশ ধ্রুবকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। রাহা শোয়ার জন্য বেড ঠিক করছে। এমন সময় ওদের ডোরে টোকা পড়ে। কে? আমি ভাইয়া। আকাশ ডোর খুলে দেয়।
অসীম ভেতরে এসে দাঁড়ায়। কিছু লাগবে? হুম, কি? ধ্রুবকে নিতে এসেছি। ধ্রুব আকাশের গলা জড়িয়ে ধরে বলে। এখন যাব না, সকালে যাব। অসীম ধ্রুবকে নিজের কোলে নেওয়ার জন্য টানাটানি শুরু করে। আব্বা আসো। সকালে যাব। না এক্ষুনি। না। অসীম ধ্রুবকে নিজের কোলে নিয়ে নেয়। ও যখন যেতে চাইছে না তখন এখানেই থাকো। অসীম ডোরের দিকে এগিয়ে যেতে যেতে ধ্রুবকে উদ্দেশ্য করে বলে। সবসময় বাবা মায়ের ভিতরে শুয়ে থাকিস? তুই কি আমার আরেকটা আম্মা আসতে দিবি না আব্বা? আকাশ অসীমের কথা শুনে তেড়ে যায়। অসীম ধ্রুবকে শক্ত করে জড়িয়ে ধরে দৌড় শুরু করে। বেডে বসে থাকা রাহা লজ্জায় লাল হয়ে গেছে অসীমের কথা শুনে। অসীমের মাস্টার্স শেষ হয়েছে, তোড়জোড় করে মেয়ে দেখা হয়েছে। অসীমের মন মতো একটা মেয়েও পায়নি। শেষমেশ অসীম বাবার দিকে তাকিয়ে বলেছিল। জীবনে বিয়ে করাটাই কি সব কিছু? বিয়ে না করলে হয় না? বিয়ে নামক প্যারার মধ্যে কে পড়তে চায়? এমনি তো ভালো আছি। সেদিন আমজাদ শেখ জুতো নিয়ে ধাওয়া করেছিল অসীমকে। দৌড়াতে দৌড়াতে বলেছিল। হারামি, বদ ছেলে, হতচ্ছাড়া, এখন বিয়ে করতে চাইছিস না, পরে তো ঠিকই বলবি আমার বাবা চাচা আমাকে বিয়ে করেনি, সারা জীবন আমাকে সিঙ্গেল করে রেখেছে, তখন তো অভিশাপ দিবি দিনরাত ধরে। আজকের পর থেকে এই বাড়িতে তোর বিয়ের কথা উঠবে না, কেউ আর তোর বিয়ে নিয়ে মাথা ঘামাবে না। যেদিন যখন যাকে ইচ্ছে বিয়ে করে নিয়ে আসবি, তোকে আর তোর বউকে সদরে গ্রহণ করা হবে। অনন্যা শেখ বলেছিলেন। ও হয়তো কাউকে ভালোবাসে, কিন্তু আমাদের বলতে পারছে না, তাই বিয়ে না করার বাহানা তৈরি করে। অসীম মায়ের দিকে তাকিয়ে বলেছিল। কোচু, তোমার ছেলে এতটাও ভালো নয় যে কোনো মেয়েকে ভালোবাসতে যাবে। আমজাদ শেখ জুতো ছুঁড়ে মেরেছিলেন ছেলের গায়ে। 1 নাম্বারের বদ ছেলে, যেখানে অন্য ছেলেরা বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, কলেজে ওঠার আগে প্রেম করে, অনার্স শেষ করার আগেই বিয়ে করে নেয়, সেখানে এই ছেলে এত বড় হয়েও বিয়ে করতে চায় না। বিয়ে না করার কারণ জিজ্ঞেস করলে বলে মন মতো মেয়ে পেলে বিয়ে করব। ওর সেই মন মতো মেয়ে পাওয়া যায় না। মেয়ে দেখলে সেই মেয়ের কোনো না কোনো দোষ খুঁজে বের করবেই। খচ্চর ছেলে একটা। অনেকদিন ধরে বাবার বাড়ি যাওয়া হয় না মিলার। মিলার মা এসেছেন মিলা আর সমুদ্রকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মিলা 3 মাসে প্রেগনেন্ট। বাড়িতে নতুন অতিথি আসার খবরে পুরো বাড়ির সবাই ভীষণ খুশি। আস্তে আস্তে বাড়িটা ভরে উঠেছে। খাওয়া দাওয়া সেরে আসিয়া বেগম, মিলা, সমুদ্র আর সন্ধ্যাকে নিয়ে বেরিয়ে যায় নিজের বাড়ির উদ্দেশ্যে। রাহা আকাশ অসীমকেও নিয়ে যেতে চেয়েছিল, তবে আকাশের অফিসে আছে আর অসীম বাড়ি থেকে কোথাও যাবে না। আর রাহা তো আকাশকে ছেড়ে জীবনেও যাবে না। আকাশকে ছেড়ে নিজের বাবার বাড়ি যায় না পর্যন্ত। সেই মেয়ে কিনা আকাশকে ছেড়ে ফুপু শাশুড়ির বাড়িতে যাবে, এটা অসম্ভব। অসীম ধ্রুবকে কোলে নিয়ে বসে সোফায়। আজ আর মিলে বা গোডাউনে কোথাও যায়নি। বাবা চাচাকে পাঠিয়ে দিয়ে নিজে বাড়িতে বসে থেকে গায়ে হাওয়া লাগাচ্ছে। ধ্রুবর মুখের দিকে তাকিয়ে বলে। আব্বা, তুই বড় হোস না কিন্তু। ধ্রুব আধো বলিতে বলে। কেন? বড় হলেই পুরো গোষ্ঠী বিয়ে করানোর জন্য তোর পিছে লেগে যাবে। কেন লাগবে? আল্লাহ বোঝে না, বিয়ে করানোর জন্য লাগবেই। বিয়ে করলে কি হয় চাচ্চু? অনেক প্যারা। প্যারা কি? বুঝোস না? না। বোঝা লাগবো না। কেন বোঝা লাগবে না? দুপুরে খাইছো আব্বা? হ্যাঁ। ঘুমাইছিলা? না, ঘুমাও তাহলে। ঘুম নাই। কই গেছে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? বানানি। এটা তো সমুদ্র ভাইয়ার শ্বশুর বাড়ি। ওই বাড়িতে তো গেছে। আমি তো ভাবছি তোর শ্বশুর বাড়ি গেছে। নাই। কি নাই? শ্বশুর বাড়ি। কার শ্বশুর বাড়ি? আমার। কে বলছে? তুমি। কবে? 1 বছর পর। 1 বছর পর তোর কেমনে কইছে? মুখ দিয়ে। কথা বলতে বলতে তোর মাথা আউলাই গেছে। 5 মিনিট বসে থাক, আবার ঠিক হইয়া যাব। ঠিক আছে। কি? মাথা। বাপ, চুপ কইরা তুই ঘুমা। নাই। কি নাই? ঘুম। আব্বারে, মুখটা বন্ধ কর, ঘুম দৌড়াইয়া আইয়া পড়ব।
বলেই ধ্রুবর মাথা নিজের কাঁধের উপর নিয়ে পিঠে হালকা করে চাপড় দিতে শুরু করে। ঘুম হচ্ছে না দেখে সোফা থেকে উঠে হাঁটতে শুরু করে। ড্রয়িং রুমে কেউ নেই। খাবার খেয়ে সব গুছিয়ে রেখে যে যার রুমে চলে গেছে। রাহা রুমে গিয়ে রুম গুছাচ্ছে। ধ্রুব সব টেনে ফেলে এলোমেলো করে ফেলেছে আজ। 10 মিনিট অতিবাহিত হওয়ার আগে ধ্রুব ঘুমিয়ে যায়। ধ্রুবকে নিয়ে মায়ের রুমে যায়। অনন্যা শেখ বসে বসে ইসলামিক বই পড়ছিলেন। দুপুরে ঘুমানোর অভ্যাস নেই তার। ধ্রুবকে নিয়ে আসতে দেখে বইটা বন্ধ করে বেড থেকে উঠে দাঁড়ায়। অসীম ধ্রুবকে বেডে শুয়ে দেয়। চাদর টেনে ঢেকে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, ওরে দেখে রেখো, খাট থেকে যেন পইরা না যায়। এক কথা আর কত বলবি? যতদিন না ধ্রুব বড় হচ্ছে। সন্ধ্যাবেলা একদিন ও পড়ে গিয়েছিল খাট থেকে। তারপর থেকে বাড়িতে থাকলে ওকে আমি পাহারা দিয়েছি। দুপুরে ঘুমালে এক ভুল মানুষ একবার করে, বারবার না। ওকে দেখে রেখো, আমি আসছি। কোথায় যাবি? ঘুরে আসি। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, গিয়ে ঘুমা। আমি কি ছোট বাচ্চা নাকি এই অবেলায় ঘুমাবো? এই রোদের মধ্যে দৌড়াদৌড়ি করার কি দরকার? যাচ্ছি ঘুমাতে। বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। আকাশের রুম ক্রস করতে পেছন থেকে রাহা ডেকে ওঠে। অসীম, ধ্রুব কোথায়? মায়ের কাছে ঘুমাচ্ছে। ও, পেয়ারা খাবে? হুম, নিয়ে আসি তাহলে। নিয়ে আসো। ভাইয়া ঘুমিয়েছে? না। পেয়ারা নিয়ে আসছি আমি। রুমের দিকে যেতে গিয়েও আবার নিচে চলে যায়। লাঠি দিয়ে পেয়ারা পারে, কতগুলো বড়ই ও পারে। কাট লাঠি দিয়ে পেয়ারা পারে, কতগুলো বড়িও পারে। সিজন না থাকলেও 12 মাস বড়ই আর পেয়ারা ধরে। সব নিয়ে উপরে উঠে আসে। আকাশের রুমের ডোর নক করে। অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করে। এক চোখ দিয়ে তাকিয়ে আছে, অন্য চোখ বন্ধ। 2 হাতে 6টা পেয়ারা। আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এরকম এক চোখে কানা করে রেখেছিস কেন? আর বলো না ভাইয়া, বড়ি পাড়তে গিয়ে চোখের মধ্যে ময়লা ঢুকে গেছে। আকাশ এগিয়ে যায় অসীমের কাছে। রাহা অসীমের হাত থেকে পেয়ারাগুলো নিয়ে রেখে দেয়। আকাশ রাহার কাছে একটা টিস্যু চায়। টিস্যু এনে দিতেই আকাশ ছোট ভাইয়ের চোখের ভেতরে থাকা শুকনো পাতার অংশটুকু বের করে নিয়ে আসে। অসীম শুকনো পাতাটুকু আঙুলের ডগায় নিয়ে বলে, এখন তো ঠিকই বের হলি। 5 মিনিট ধরে বের করতে চাইলাম, তখন বের হলি না। চোখের ভিতরে খামচে ধরে বসেছিলি। তোকে এসব কে পারতে বলেছে? আমার মন মস্তিষ্ক। পাগল হয়েছিস নাকি? হয়তো। অসীম প্যান্টের পকেট থেকে বড়ই বের করে রাহার হাতে দেয়। ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এগুলো তোমরা দুজন বসে বসে খাও, আমি বাইরে যাচ্ছি, ফিরতে রাত হবে। বলতে বলতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। আকাশ রাহার দিকে তাকিয়ে বলে, তোমরা মানুষ দুইজন হলেও পেটে একটাই। একজনের মনের কথা আরেকজনের পেটে থাকে। অসীম প্রেম করে, তাই না? না। মিথ্যা বলবে না কিন্তু। ওর হাব ভাব দেখে মাঝে মধ্যে তাই মনে হয়। আর অসীমের সব গোপন কথা তোমাকে বলে। সত্যি সত্যি ও অসীম প্রেম করে না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও সাফ সাফ জানিয়ে দিয়েছে প্রেম টেম করে না। মন মতো মেয়ে পাচ্ছে না, তাই বিয়েতে রাজি হচ্ছে না। কেমন মেয়ে পছন্দ সেটাও বলে, তাই না? বলবে কিভাবে? অসীম নিজেই তো জানে না কেমন মেয়ে ওর পছন্দ। আকাশ বিড়বিড় করতে করতে বেড়ে গিয়ে বসে। রাহা দুটো পেয়ারা ধুয়ে নিয়ে নিয়ে আকাশের পাশে বসে। একটা আকাশের দিকে বাড়িয়ে দেয়। ওইসব আমি খাবো না, দাঁত টক হয়ে যায়। তোমার ভাই তোমার জন্য এনেছে, তুমি খাও। পেয়ারা খেলে দাঁত টক হয়? না, হয় না। পানি পর্যন্ত খেতে পারি না টকের কারণে। স্পেশাল দাঁত। আকাশ মুচকি হেসে রাহাকে টেনে বেডে শুয়ে দেয়। তারপর নিজে রাহার উপর ঝুঁকে যায়। 2 দিন পর সমুদ্র, মিলা আর সন্ধ্যা বাড়ি ফিরে আসে। সন্ধ্যা দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। ধ্রুব 2 দিন পর আপুকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে। সকলের সাথে কুশল বিনিময় করে ভেতরে আগায় সমুদ্র আর মিলা। সন্ধ্যা ভাইকে নিয়ে সোফায় বসে পড়ে। রাতে সকলেই বসে আছে সোফায়, শুধু অসীম বাদে। ও এখনও নিজের রুম থেকে বের হয়নি। 20 মিনিট আগেই বাড়ি ফিরেছে। অসীম নিচে নেমে বরাবরের মতো 2 ভাইকে ঠেলে মাঝখানে বসে পড়ে। ছোটবেলার অভ্যাসটা এখনও রয়ে গেছে, 2 ভাইয়ের মাঝখানে বসা।
আদৌ এই ছেলে জীবনে বড় হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। আমজাদ শেখ অসীমের দিকে তাকিয়ে বলে, আমরা আগামীকাল মেয়ে দেখতে যাব মিরপুর। অসীম নাক মুখ কুঁচকে তাকায় বাবার দিকে, সরু চোখে কিছু সময় তাকিয়ে থেকে বলে, তুমি না বলেছিলে আমার বিয়ে নিয়ে মাথা কামাবে না? সেদিনের পর থেকে এই বিয়ে নিয়ে এই বাড়িতে কথা হবে না। তাহলে আজকে আবার মেয়ে দেখতে যাইতে চাইছে কেন? আমার বাপের বিয়ে করামু এর জন্যে। তোমার বাপ না মারা গেছে? তাও আমি যখন ছোট ছিলাম ওই সময়। আমার ছোট বাপরেই বিয়ে করাইমু। করবো না বিয়ে। একদম জেদ করবি না। আর এবারের মেয়ে তোর পছন্দ হবে, আমি নিশ্চিত। মেয়েকে তুমি দেখেছ? তুইও দেখেছিস। আমিও দেখেছি। হুম, কোথায়? আমাদের বাড়িতে, আরও কয়েক বাড়িতে। কার কথা বলেছ বলো তো? মিলার ফুফাতো বোন শিখার কথা বলছি। ওনার নিজে থেকেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। শিখা শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, অনার্স শেষ করেছে। আর শিখাও বিয়েতে মত দিয়েছে। এখন তুই রাজি হলেই কথা আগাবো। অসীম ভাবুক ভঙ্গিতে তাকিয়ে থেকে বলে, ওই চার চোখলাই মেয়েটা? সবাই বিস্ফোরিত নয়নে তাকায়। শিখার আবার কবে চার চোখ হলো? মানুষ তো বরাবর দুই চোখের অধিকারী হয়, এই বৎছেলে চার চোখ দেখলো কোথায়? মিলা অবাক সরে বলে, তুই শিখার চার চোখ কোথায় দেখলি? চার চোখেই তো। কোথায়? কেন? ওর দুই চোখ, আবার দুই চোখের উপরে আরো দুই চোখ। অসীমের কথা শুনে মিলা ফিক করে হেসে ওঠে। ওর চোখে একটু পাওয়ার আছে তাই চশমা পরে। এ কারণে তুই ওকে চার চোখওয়ালি বলবি? চার চোখ অলিকে চার চোখ অলি বলবো না। আমজাদ শেখ রেগে সোফার কুশন তুলে ছুঁড়ে মারে অসীমের মুখে, দাঁতে দাঁত চেপে বলে, সব মেয়ের মধ্যে তোর দোষ খুঁজে বের করতেই হবে। বস ছেলে একটা, মেরে দাঁত ফেলে দেবো তোর। আকাশ অসীমের দিকে তাকিয়ে বলে, শিখা ভালো মেয়ে, আমাদের বাড়িতে ছোটবেলা থেকে অনেকবার এসেছে। তুই ছোট থেকে ওকে চিনিস, এসব জানিস। এখানে আপত্তি করার কি আছে? অসীম আকাশের দিকে থেকে চোখ সরিয়ে বড় ভাইয়ের দিকে তাকায়, সমুদ্রের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ওকে চুমু খাবো কি করে? সব সময় চশমা পরে থাকে। চার চোখ অলির দুই চোখ তো আমাদের দুজনের মাঝখানে বাংলাদেশ ভারতের বর্ডার তৈরি করবে। সমস্যা নেই, তুই সেই বর্ডার ধাক্কা দিয়ে সরিয়ে দিবি, তারপর চুমু খাবি, যা ইচ্ছে করবি, কোনো সমস্যা হবে না। শেষের কথাগুলো হেসে হেসে বলে, ছি ছি ছি, বড় ভাই হয়ে ছোট ভাইকে এসব কথা বলতে লজ্জা করছে না তোমার? তোর লজ্জা করছে না ছোট ভাইয়ের হয়ে বড় ভাইকে এসব জিজ্ঞাসা করতে? আকাশ বড় বড় চোখ করে দুজনের দিকে তাকিয়ে আছে, নির্লজ্জের মতো ছোট ভাই বড় ভাই কী সব পরামর্শ করছে। এই দুজনের মধ্যে পড়ে ভদ্রসভ্য ছেলেটা লজ্জায় মরে, কিন্তু এই দুজনের কিছু হয় না। কে বলবে এই দুজনের মধ্যে বয়সের কতটা ফারাক রয়েছে? এদের কথা শুনে মনে হয় এরা দুজন পিঠাপিঠি। সমুদ্র আকাশকে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে আকাশের জল ধরে সামনের দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে, ওদিকে তাকিয়ে থাক, এদিকে কি দেখছিস? আকাশ কিছু না বলে বাবা চাচার দিকে তাকিয়ে রইল। অসীম সকলের মুখের দিকে একবার তাকিয়ে বাবার দিকে দৃষ্টি স্থির করে, তারপর মনে মনে বলে, চার চোখ অলি হলে কি হবে? দেখতে কিউট আছে। তারপর মুখ ফুটে বলে, বিয়ের ডেট ফিক্স করো। তুই বিয়েতে রাজি? ওই চার চোখ অলিকে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে নাকি? তাই বাধ্য হয়ে রাজি হতে হলো। ভুল বললি। এটা বলে যে ওই চার চোখওয়ালি সারা তোকে অন্য কেউ জীবনেও বিয়ে করতো না। সেই জন্য তো পুরো গোষ্ঠী লেগেছ আমার পিছনে 2 বছর ধরে। সকলেই খুশি হয়। বৎছেলেটা অবশেষে বিয়েতে রাজি হয়েছে। আজ বাদে কাল অসীমের বিয়ে। পুরো শেখ বাড়ি বিয়ের সাজে সেজে উঠেছে। বাড়ি ভর্তি মেহমান, ছোট বড় কাজিনরা হই হুল্লোড় করছে। অসীমকে দেখে কেউ বলতেই পারবে না বিয়েটা ওর। ওর অবস্থা দেখে মনে হচ্ছে ও নিজে অন্যর বিয়ে খেতে এসেছে। আর ঝামেলা রানী, সে তো নিজের আগের ফর্মে ফিরে এসেছে। না চাইতেও সকাল থেকে বারবার ঝামেলা পাকিয়ে বসছে। বাড়ির সবাইকে সকালে চিনির বদলে লবণ দিয়ে চা বানিয়ে খাইয়েছে।
সকলের মুখের কি এক্সপ্রেশন সেই চা খেয়ে। ঝামেলা রানী তো লজ্জায় শেষ। সকাল থেকে কি কি ঝামেলা করেছে হিসেব নেই। গায়ে হলুদের জন্য বাড়ির উঠোনে স্টেজ সাজানো হয়েছে। এখন বিকেলবেলা। রাহা তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে যাচ্ছিল। সোফার পাশ কাটিয়ে যাওয়ার সময় হুমড়ে খেয়ে পড়তে নেয়। ভয়ে যাকে সামনে পায় তাকেই খামচে ধরে পড়ার হাত থেকে বাঁচার জন্য। সৌভাগ্যবশত নিজে বেঁচে গেলেও যাকে খামচে ধরেছিল সে বাঁচেনি। ধপার শব্দ তুলে নিচে আছড়ে পড়েছে। মাজায় ব্যথা পেয়ে চিৎকার করে উঠে বলে, কোন শালারে মাজাটা দিল খেয়ে? আল্লাহ গো, মাজাটা শেষ। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে ঝামেলা রানী। অসীম মাজার ব্যথা ভুলে পুরোপুরি রাহার দিকে ঘুরে বলে, জামালা রানী তুমি? আমি তো ভেবেছিলাম কে না কে। তুমি হলে ঠিক আছে, সমস্যা নেই। সকলেই দৌড়ে এগিয়ে এসেছে ওদের দুজনের কাছে। রিশাদ আর সমুদ্র অসীমকে টেনে তুলে দাঁড় করায়। বেচারা মাজায় সেই রকমের ব্যথা পেয়েছে, সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। ফ্লোরের দিকে খেয়াল করে দেখে জুস পড়ে আছে। জুসে পাপ দিয়ে রাহা পড়তে নিয়েছিল, সেই জুসের উপরেই অসীম এসে দাঁড়িয়েছিল। রাহার থাবায় টাল সামলাতে না পেরে থপাস করে পড়ে গেছে। রিশাদ বোনের দিকে তাকিয়ে বলে, দেখে শুনে হাঁটবি না। সকাল থেকে কি শুরু করেছিস? আজ বাদে কাল ছেলেটার বিয়ে, আর আজকে হসপিটালে নেওয়ার পায়তারা করছিস। আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? রিশাদ কিছু বলবে তার আগেই অসীম থামিয়ে দিয়ে বলে, থামুন তো ভাইয়া, জামালা রানী ঝামেলা না করলে করবেটা কে? জামালা রানী তুমি ঝামেলা করো, কোনো সমস্যা নেই। রাহা লজ্জায় লাল হয়ে দ্রুত সরে যায়। অসীমের কথা শুনে উপস্থিত সকলেই হাসে। অসীম মাজা ধরে খুঁড়িয়ে খুঁড়ে সোফায় গিয়ে বসে। এশারের পর অসীমের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। বাড়ির বউমেয়েরা সবাই লাল পেরে হলুদ শাড়িতে সেজেছে। ছেলেরা লাল আর হলুদ রঙের পাঞ্জাবিতে সেজেছে। যথারীতি সবাই হলুদ ছোঁয়ায় অসীমকে। নিজেরাও হলুদ নিয়ে মাতামাতি করে। আকাশ রাহাকে নিজের সাথে করে নিয়ে স্টেজ থেকে নেমে এসেছে সাবধানে। কে জানে থাবা দিয়ে আবার কার পাঞ্জাবি জামা ছিঁড়ে উপর করে ফেলে দেয়। সেই ভয়ে আকাশ আগে ভাগেই ওকে নিয়ে নেমে এসেছে। আর ওর বউকে কেউ হলুদ লাগাক বা কোনো ছেলের ছোঁয়া ভুলক্রমেও লেগে যাক, আকাশ চায় না। তাই বউ নিয়ে আগেই নেমে এসেছে। ধ্রুব আর আজকে মা বাবার কাছে আসছে না। মামা নানা এসেছে, আজ তাদের সাথেই রয়েছে। ধ্রুব নিজে ছোট হলেও ওর ছোটবাবু ভীষণ পছন্দ। রিশাদের 1 বছরের মেয়ে রাশা, দেখতে একদম পুতুলের মতো। ধ্রুব সারাদিন রাশার সাথেই রয়েছে। ওকে ছেড়ে 2 মিনিটের জন্য অন্য কারো কাছে যাচ্ছে না। আর বড় ঝামেলায় পড়তে হয়েছে রেজন মাহবুবকে। ধ্রুব রাশাকে অন্য কারো কাছে দিতেই দিচ্ছে না, নিজেও কারো কাছে যাচ্ছে না। দুজনকে নিয়ে রেজন মাহবুব পড়েছে মহা ঝামেলায়। রাত 11টায় অনুষ্ঠান সমাপ্ত করা হয়। যদিও ছোটরা হই হুল্লোড় করতে চেয়েছিল, তবে আমজাদ শেখ আর আজলান শেখ করতে দেয়নি। ওদের হই হুল্লোড় পাড়া প্রতিবেশীদের সমস্যা হবে, যেটা তারা চান না। তাই হই হুল্লোড় এখানেই সমাপ্ত। একে একে সবাই বাড়ির ভেতরের দিকে এগিয়ে যেতে শুরু করে। আকাশ রাহার হাত ধরে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশের পেছনে অসীম আসছে। রাহার ভাগ্যটা আজকে ওর সাথে ভীষণ শত্রুতামি করছে। আজ সকাল থেকে ও ঝামেলা না করতে চাইলেও বারবার হয়ে যাচ্ছে। ঝামেলা রানী ঝামেলাকে করলেও ঝামেলা রানীকে ছাড়ছে না। রানী ঝামেলাকে না করলেও ঝামেলা রানীকে ছাড়ছে না কোনোভাবেই। বারবার নিজ দায়িত্বে চলে আসছে ওর কাছে। এই যে এখন পিচ্ছিল কাদাতে পা দিয়ে নিজে তো পড়েছেই, সেই সাথে আকাশকেও ফেলেছে। আর আকাশের ধাক্কায় সামনের কয়েকজনও উপর হয়ে পড়েছে। মুহূর্তেই কয়েকজনের আর্তনাদ বেরিয়ে এসেছে। ওদের সাথে বেঁধে গিয়ে আরও কয়েকজন পড়েছে। অসীম শক্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে। ও আর পড়বে না। এক আছাড় খেয়ে এখনো মাজায় জং ধরে আছে। আকাশ রাহার দিকে তাকায়। কাদায় লুটোপুটি খাচ্ছে সবাই। শাড়ি পাঞ্জাবি সব শেষ কাদা দিয়ে। অসীম চিৎকার করে বলে, আমার জামালা রানী ফিরে এসেছে। সকলেই অসীমের দিকে তাকায়। সমুদ্র অসীমের মাথায় গাঁটটা মেরে বলে, রাহা আকাশের ঝামেলা রানী, তোর না। কে বলেছে তোমাকে জামালা রানী? ভাইয়ারও জামালা রানী। জামালা রানী আগের ফর্মে ফিরে এসেছে। মুখ বন্ধ করে টেনে তোল আগে আমাকে।
একে একে সবাইকে টেনে তোলা হয়। রাহা বেশ ব্যথা পেয়েছে, ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আকাশ রাহার কাছে এগিয়ে গিয়ে বলে, অনেক ব্যথা পেয়েছো? পেটে। তারপর হাত দেখায়। হাত ছুলে গেছে। আকাশ রাহাকে কাছে টেনে নেয়, ছুলে যাওয়া হাতে ফু দিয়ে দেয়। রাহার হাতের রক্ত দেখে অসীমের মেজাজ গরম হয়। হুঙ্কার ছেড়ে বলে, এখানে কাদা করেছে কোন বলদ? যারা কাদা করেছে তারা পগরপার হয়ে গেছে, তাদের আর পাইকে। যাদের ফেলতে চেয়েছিল তাদের ফেলতে পারেনি, আর যারা পড়েছে তাদের ফেলতে চায়নি। আমজাদ ঠিক বুঝতে পারছেন এই অকাজ কে করেছে। তার চাচাতো মামাতো ভাইয়ের ছেলেরা করেছে এই অকাজ। এক একটাকে সামনে পেলে থাপড়িয়ে পিঠের ছাল তুলে নেবে। বাদর ছেলে পেলে এক একটা। অসীমের থেকেও কয়েক কাঠি উপরে। রাহাকে ধরে ভেতরের দিকে এগিয়ে যায় আকাশ। বাকি যারা আছাড় পাছাড় খেয়ে কাদাতে গড়াগড়ি খেয়েছে তারাও এগিয়ে যায় ভেতরের দিকে। আকাশ রাহাকে নিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করে। ব্যথা পেয়েছে রাহা, কিন্তু আকাশের চোখ মুখ দেখে মনে হচ্ছে রাহার বদলে ব্যথা ও নিজেই পাচ্ছে। রাহাকে ওয়াশরুমে রেখে এসে রুমের ডোর লক করে দেয়। আলমারি থেকে দুজনের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। আবার নিজে রাহার শাড়ির সবগুলো পিন খুলে দেয়। রাহার শাড়ি নিজের পাঞ্জাবি খুলে নিচে রেখে রাহার হাতের পায়ের কাদা ধুয়ে দিতে শুরু করে। রাহা আকাশের ব্যথাতুর মুখের দিকে তাকায়। আহারে বেচারা, বোধহয় অনেক ব্যথা পেয়েছে। ওর জন্য কত জোরেই না আছাড়টা খেলো। তুমিও অনেক ব্যথা পেয়েছো? আকাশ রাহার মুখের দিকে তাকায়, দুদিকে মাথা নাড়ায়। তাহলে চোখ মুখ এমন করে রেখেছো কেন? হাত পায়ের চামড়া ছিলে কি অবস্থা হয়েছে দেখেছো? ব্যথা পেয়েছি আমি, আর অনুভব করছো তুমি? আমার ঝামেলা রানীর কিছু হলে যে আমার হৃদয় পুড়ে। আমি জানি তো, আমি আঘাত পেলে আমার থেকে বেশি ব্যথা তুমি পাও। ধ্রুব যেই দিন হলো সেই দিন তুমি আমাকে জড়িয়ে ধরে কিভাবে কেঁদেছিলে তা আমি কোনোদিন ভুলবো না। আমাকে সাহস দিতে দিতে তুমি নিজেই সাহস হারিয়ে ফেলেছিলে সেই দিন। আকাশ হঠাৎ করে রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে, বুকের মাঝে চেপে ধরে বলে, তুমি যেদিন বেবির জন্য বায়না ধরলে আমার খুব রাগ হয়েছিল। তুমি একটা বাচ্চা মেয়ে, সেখানে আবার আরেকটা বেবি চাইছিলে, কিন্তু তোমার জেদের কাছে হেরে গিয়েছিলাম। 1 মাস পরেই যখন জানতে পারলাম আমি বাবা হব, সেদিন বাবা হওয়ার আনন্দে চেয়ে তোমাকে হারিয়ে ফেলার ভয় বেশি পেয়েছিলাম। একটা একটা করে দিন আগাচ্ছিল, আর তোমাকে হারিয়ে ফেলার ভয় ক্রমশই বেড়েই চলছিল। আমি রাতে ঘুমাতে পারতাম না, দিনে কাজে মন বসাতে পারতাম না। সারাক্ষণ তোমার কথা মন মস্তিষ্কে ঘুরঘুর করতো। ডক্টর যখন জানালো নর্মাল ডেলিভারি পসিবল না, মনের মধ্যে ভয় জেগে বসে আরও বেশি। হয়তো তোমার সিরিয়াস কিছু হয়েছে, এটা ভাবতেই আমার শ্বাস আটকে আসছিল। সার্জারির দিন ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ওই সময়টুকু আমি কিভাবে পার করেছি কাউকে বোঝাতে পারবো না। তোমাকে ছাড়া আমি নিঃস্ব ঝামেলা রানী। আকাশের কথাগুলো শুনে রাহার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। রাহা ভোলেনি সেই 8 মাসের কথা, যে 8 মাসে আকাশ রাহার চুল পরিমাণ অযত্ন হতে দেয়নি। বাড়িতে না থাকলে টাইম টু টাইম ফোন করে রাহার খোঁজ খবর নিয়েছে। বাড়িতে আসার পর রাহার সাথে ছায়ার মতো থেকেছে। ঝামেলা রানী কখনো কোনো ঝামেলা করে বসে বলা যায় না। রাহার খাওয়া, ঘুম, গোসল সব দিকেই নজর রেখেছে আকাশ। সময় মতো চেক আপ করাতে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, হাসি খুশি রাখা। রাহার কি কি খেতে ভালো লাগে সেসব যেখান থেকেই পারুক জোগাড় করে এনেছে। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে সেখানেই দাঁড়িয়ে থাকে। আকাশ অনেকগুলো দিন পর আগের ঝামেলা রানীকে ফিরে পেয়েছে। যে ভুল করতে না চেয়েও বারবার ভুল করে ফেলে, নিজে ঝামেলায় পড়ে সাথে অন্য কেউ ফেলে, আর আকাশের একটু ভালোবাসায় মোমের মতো গলে যায় সবসময়। রাত 12টার পর নিজের রুম থেকে বেরিয়ে আসে অসীম। সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা বাড়ির বাইরে বেরিয়ে আসে। ভেতরের সবাই ঘুমিয়ে পড়েছে। একটা টু শব্দ নেই বাড়ির ভেতর। অসীম সোজা বাগানে চলে আসে। এক হাতে একটা ছোট সাইজের বক্স, অন্য হাতে ফোন। বাগানের শেষের দিকে অনেক আগাছা জন্মে গেছে। এগিয়ে যায় সেখানেই। আগাছার ভেতর থেকে ফোনের লাইট অন করে খুঁজে খুঁজে কিছু একটা বক্সের ভেতর রাখতে থাকে। বেশ কয়েকটা রাখার পর বসা থেকে উঠে দাঁড়ায়। বক্সের মুখ লাগিয়ে বক্সের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বাড়ির 2 বউ আমার হাতে স্পেশাল গিফট পেয়েছে। তুমি কেন বাদ পড়বে চশমা রানী? তোমাকে গিফট না দিলে তো বৈষম্য হবে।
কয়েক বছর আগে না আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম। তুমি আমার বউ বলে যে তোমাকে গিফট আপ দিব না তা তো হয় না চশমা রানী। তোমাকেও গিফট আপ দিব আমি। তোমার গিফট আপ আরও বেশি স্পেশাল, কারণ তোমার হাজব্যান্ড তোমাকে বাসর ঘরে এমন গিফট আপ দিবে জগতে কেউ কোনো দিন পায়নি। তুমি ফার্স্ট আর তুমি বোধ হয় লাস্ট। বলে শয়তানি হাসি হাসে, তারপর আবার বলে, তোমার জন্য বাবার কাছে বকা খেয়েছি, জুতোর বাড়ি পর্যন্ত খেয়েছি, আরও কত শত মার খেয়েছি হিসেব নেই। এর জন্য তুমি দেয়। আরও আগে যদি বিয়ের কথা বলতে তাহলে শুধু শুধু আমাকে এত কিছু সহ্য করতে হতো না। এর জন্য তোমাকে পরে আরেকটা গিফট দিব, মিস চশমিশ চার চকলি চশমা রানী। হঠাৎ হাতের ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে শিখার চাচাতো বোনের হোয়াটসঅ্যাপ থেকে টুংটাং মেসেজ নোটিফিকেশন আসছে। একটু পর পিক আসতে থাকে। অসীম দেখে কিন্তু সিন করে না। ভেতরের দিকে এগিয়ে যেতেই আবার একটা মেসেজ নোটিফিকেশন আসে। কি দুলাভাই, ঘুমিয়ে পড়েছেন নাকি ফোন অনলাইনে রেখে? মেসেজ সিন করছেন না কেন? হবু বউয়ের হলুদের সাজ দেখবেন না নাকি? দয়া করে মেসেজ সিন করেন দুলাভাই। অসীম মেসেজগুলো সিন করে। বউয়ের হলুদের সাজ তো সেই কখন দেখেছে। চশমা রানীকে হলুদের সাজে অনেক সুন্দর লাগছে। অসীম একটা ভয়েস পাঠায়। আপনাদের হবু দুলাভাই এখন ঘুমিয়ে আছে। আগামীকাল তার বাসর রাত, সারা রাত জাগতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আপনাদের হবু দুলাভাইয়ের হবু বউটাকেও দয়া করে ঘুমাতে দিন, তাকেও আগামীকাল সারা রাত জাগতে হবে। অনুগ্রহ আগামীকাল সবাইকে কথা বলার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হলো। ধন্যবাদ। ভয়েস মেসেজটা সেন্ড করেই ইন্টারনেট কানেকশন অফ করে দেয়। হাসতে হাসতে হেলে দুলে বাড়ির ভেতরে প্রবেশ করে। কেমন হয়েছে অবশ্য মতামতে জানাবেন সবাই। আর পুরো গল্পটা কেমন লেগেছে সেটাও জানাবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। খুব শীঘ্রই আবার নতুন গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।